স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। চাকরির কি ব্যবস্থা হলো? সেটাও এখনো দোদুল্যমান। আচ্ছা, তুমি একটু উপজেলার ক্লিনিকে চেষ্টা করো না। হ্যাঁ, বেতন কম অবশ্য, জানি না তোমাকে নেবে কিনা, তবুও ক্ষতি কি একবার চেষ্টা করতে বলো। হুমায়রার কথা মনে ধরল ইলহার। সত্যি তো, এটা ভেবে দেখেনি সে। শহরের চাকরির চেয়ে বাবার আড়ালে থাকাটাই তার জন্য মঙ্গল। এর মাঝেই আতিয়া খাতুনের ডাক পড়ল। পিঠে বানিয়েছে সে নাদিনের আশার খুশিতে, নাদিনের প্রিয় ভাপা পিঠে। বিকালের কোমল রোদে উঠানে মাদুর পেতে উত্তপ্ত ভাপা পিঠে, সাথে ঝোলা নলেন গুড়। আহা, শৈশবের সেই ক্ষুদ্র ক্ষুদ্র আনন্দগুলো যেন ধরা দিল হুমায়রার চোখ মুখে। ঠেকরে উঠল অকৃত্রিম সুখ। সময়ের কাঁটা যে কত দ্রুত চলে সেটাই তার প্রমাণ। একদিন এ বাড়ি তার ছিল, একান্ত তার, অথচ এখন সেই বাড়ির মেহমান, যার আপ্যায়নে ব্যস্ত সকলে। ভাপা পিঠের এক টুকরোতে কামড় বসাতেই নারকেলের মিষ্টি স্বাদ পেল সে। দাদি ভোলেনি তার নাতনির নারকেল পুরা ভাপা বেশি ভালো লাগে। ইলহা একটু ফুলকপির তরকারি নিল, বেশ আয়েশ করেই খেলো। মেয়েটি আজ অনেকটা উৎফুল্ল লাগছে। রাশাদকে নিজের দিকে চেয়ে থাকতে দেখে নিজের প্লেটটা এগিয়ে দিল সে। মিষ্টি কণ্ঠে শুধালো, খাবেন নাকি নাতি সাহেব? ফুলকপির সাথে ভাপা পিঠে মেখে মেখে খেতে কিন্তু বেশ লাগে। রাশাদ প্রত্যুত্তরে শুধু হাসল, অকৃত্রিম মনোমুগ্ধকর হাসি। রাত তখন 10টা। কালো জিপের মতো গাড়িটা জোরে ব্রেক কষল একতলা বাড়ির সামনে। হুমায়রা তখন ঘুমে। শরীফা আলতো করে তাকে ডাকলো। দু ডাকে চমকে উঠল অষ্টাদশী। লুকিং গ্লাসে আর চোখে তাকে দেখল ফাইজান। মানুষটি চলে একেবারে ঘড়ির কাঁটায়। ঠিক 4টের সময় সে এবং শরীফা এলো রাশাদের বাড়ি। তখন কিশোরী আরাম করে ভাপা পিঠে খাচ্ছিল। ঠোঁট চোখ আনন্দে চকচক করছিল তার। কে ভুলবে এই সে সকালের বিষণ্ণ কিশোরী? রাশাদের সাথে সালাম বিনিময় ছাড়া আর কোনো। তবে আতিয়া খাতুন রাস্তার জন্য পিঠে গুড় দিয়ে দিলেন, আর শামসুমিয়া তার হাত ধরে খুব আন্তরিকভাবে অনুরোধ করলেন, আমার নাতিন রে দেখা রাখেন জামাই। আপনি বলবেন না, আমি ছোট আপনার। এইটা কলি হয়, এইটা আমগোর দেশের নিয়ম, জামাই মানে আপনি। মানুষগুলো বেশ ভরসা করে নিজের জিনিস সঁপল ফাইজান এবং শরীফার কাছে। এবার রাশাদ আড়ালে গেল না, বোনের হাত জোড়া নিজের মুঠোবন্দি করে বলল, সাবধানে যাস, আর সামনের মাসে একটা ফোন কিনে পাঠিয়ে দেবো। খারাপ লাগলে আমাকে ফোন করে বলবি। আমার বউকে আমি ফোন কিনে দিতে পারবো? সেটা আপনার ব্যাপার, আমার বোনের প্রতি আপনার দায়িত্ব আমি ছাড়ছি না। দুজনের মাঝে স্বল্প সময়ের জন্য কঠিন দৃষ্টি বিনিময় হলো। ফাইজান কঠিন দৃষ্টি নামিয়ে গাড়ির ফ্রন্ট সিটে গিয়ে বসলো তখন। তারপর যাত্রা শুরু হলো অজানা গন্তব্যের। একতলা বাড়িটিকে দেখলে ছবির বাড়ির মতো লাগে, কেমন মায়া মায়া ধরনের। গেট পার হলে ইটের রাস্তা, দুপাশে ফুলের বাগান। বাড়ির পেছনেও অনেক গাছগাছলা, এমনকি বাড়ির বারান্দাতেও ঝুলছে ছোট ছোট টব। একটা পাখির খাঁচাও নজরে পড়ল হুমায়রার, কিন্তু সেখানে পাখি দেখা গেল না, কেবল বাহির দরজার উপরে হলদে লাইটখানাই জ্বলছে। শরীফা নিজে প্রবেশ করলেও হুমায়রা এবং ফাইজানকে বারণ করলেন প্রবেশ করতে। একটা প্লেটে পিঠে এবং গুড় দিয়ে মিষ্টিমুখ করিয়েই প্রবেশ করালেন তাদের। ফাইজান প্রথমে আপত্তি জানালো, কিন্তু মায়ের জেদের সামনে হার মানল। লাগেজগুলো ফরিদ ঘরে নিয়ে আসলো। শরীফা তখন বলল, বৌমাকে ঘরে নিয়ে যা ফাইজান। এখন তুমি নিজ ঘরে যাও। শরীফা নিজ ঘরের জন্য প্রস্থান করতেই ফাইজান তার স্ত্রী হাত নিজের হাতের ফাঁকে নিল। নিজের ঘরের ভেতরে একটি দরজার সামনে দাঁড়ালো তারা। খুব নরম স্বরে বলল, দরজাটা খুলো। হুমায়রা নিজ হাতে দরজা খুলল। একটা ছোট ঘর, যাতে একটি খাট, একটি বিশাল আকার বইয়ের আলমারি, একটি পড়ার টেবিল, আর খাটের পাশেই বিশাল জানালা। ঘরটি খুব সিমসাম কিন্তু গোছানো। খাটের সাথে লাগোয়া দেওয়ালটিতে নেমে এসেছে নীল অপরাজিতার মেলা, যদিও তা আঁকানো হয়েছে, কিন্তু মনে হচ্ছে একেবারেই অকৃত্রিম। বিছানার চাদর থেকে শুরু করে সবই খুব সযত্নে বাছাই করা। হুমায়রাকে অবাক করে তার কাঁধে দুহাত রাখলো ফাইজান। কানের কাছে মুখ নামিয়ে মোলায়েম স্বরে বলল, কেমন লাগলো ঘর? এটা আমার? বিস্মিত কণ্ঠে প্রশ্ন ছুঁল হুমায়রা। ফাইজান মৃদু হেসে বলল,
এটা আমাদের বিয়ে উপলক্ষে আমার পক্ষ থেকে আপনার জন্য প্রথম উপহার। হুমায়রা ফ্যাল করে চাইল মানুষটার দিকে। এই মানুষটিকে সে সত্যিই বুঝে না। ফাইজান বলল, যেহেতু আমার সাথে থাকতে আপনার আপত্তি, তাই এই ঘরটা বানিয়েছি। আগে আমার রিডিং রুম ছিল, এখন এটা আপনার ঘর। সুতরাং এখন অন্তত বালিশের দেয়াল টেনে ঘুমাতে হবে না আপনার। মানুষটির কথায় কি অভিমান প্রকাশ পেল? বুঝতে পারল না হুমায়রা। আজকে মনোনয়ন প্রার্থীদের নাম ঘোষণা হবে। সকাল থেকে কেন্দ্র অফিসে বেশ হইহল্লা। সেই হইহল্লার মাঝে ভয়াবহ শান্ত চিত্তে বসে আছে ফাইজান। তার চোখে মুখে অকৃত্রিম গাম্ভীর্য। দলীয় নেতাদের বেশ রমরমা আজ। কেতাব চৌধুরীও এসেছে। গত 5 বছর যাবৎ সে ফাইজানের সাথে আসনের লড়াই আছেন। গতবার হুট করেই তার এতকালের এমপি আসন একটা 27 বছরের ছোকরা কেড়ে নিল। তিনি বুঝতেও পারলেন না হলোটা কি। আজও তিনি এসেছেন, বেশ কোমর কেচেই এসেছেন, যেন এবার কোনো ভুল না হয়। একটা 32 বছরের চুনোপুটির কাছে তার 45 বছরের রাজনৈতিক কেরিয়ার ধ্বংস হতে পারে না। তখন এমপি হলে মন্ত্রিত্ব শিওর ছিল, কিন্তু এখন এমপি হতে পারা নিয়েই দ্বিধার। কেতাব এসে বসলো ঠিক ফাইজানের পাশে। ফাইজান সালাম দিলেও উত্তর দিল না। তার অবস্থা বুড়ো ঘোড়ার মতো, তার রশিতে বল নেই, কিন্তু তেজ দেখাতে সে ভোলে না। এর মাঝে খুব বিভ্রান্তভাবে প্রবেশ করলো ফরিদ। তাকে চিন্তিত ঠেকলো ফাইজানের কাছে। কিছু শুধাবার আগেই সে কানে কানে বলল, ফুপু ফোন দিয়েছে, হুমায়রা নাকি হাসপাতালে। ফরিদের কথায় স্থির নয়নে চাইল ফাইজান। খুব শান্ত গম্ভীর গলায় শুধালো, কি হয়েছে? ওদিকে আজ দাঙ্গা হচ্ছে। ফুফু আর হুমায়রা বেরিয়েছিল কিছু সময়ের জন্য। ওরা জানতো না ঝামেলাতে পড়তে হবে। গাড়ি ভাঙচুর করেছে তাদের। একটা সময় পুলিশও আসে। ভিড় হইহুল্লোড়ের মাঝে হুমায়রা সেখানে পড়ে যায়। তখন মানুষের ছোটাছুটি আর হাঙ্গামার মধ্যে পদতলিত হয়ে হুমায়রা মারাত্মকভাবে আহত হয়। শোল্ডার ডিসলোকেট হয়েছে নাকি? ফাইজান এখন অস্থির। তার মুখবিবরে খুব একটা পরিবর্তন দেখা গেল না। নির্লিপ্ত আবেগহীন অনুশক্ত মুখশ্রী। ফরিদ জানতো এমনই হবে। ফাইজান এই সংবাদে থাকবে নিষ্ক্রিয়। তার মাঝে কোনো প্রতিক্রিয়া লক্ষিত হবে না। যে পুরুষ তার প্রিয়সীর জানাজা পরেই কার্যালয়ে যেতে পারে সমাবেশের জন্য, তার কাছে কিছু আশা করাটাও খানিকটা বোকামি। তবুও এই বোকামিটা জেনে বুঝেই করলো ফরিদ। ভেবেছিল মানুষ তো বদলায়, হয়তো ফাইজান ইকবালও বদলাবে। ফরিদ কয়েক পল অপেক্ষা করলো। ফাইজানের উত্তর না পেলে সে বেরিয়ে যেতে নিলে ফাইজান গম্ভীর স্বরে উত্তর দিল, এখন থেকে 8 ঘন্টার রওনা দিলে কখনের মধ্যে পৌঁছাবো? সন্ধ্যের আগে আমি পৌঁছে যেতে পারবো। ঠিক আছে, তুমি গাড়ি রেডি করো। ফরিদ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। অবাক স্বরে শুধালো, হ্যাঁ। এক কথা বারবার বলা তো আমার অপছন্দ ফরিদ ভাই। বললাম গাড়ি রেডি করতে। ফরিদ এখনও পরিস্থিতিতে ধাতস্থ হতে পারল না, কিন্তু মূর্খের মতো দাঁড়িয়ে রইল না, ছুটে বেরিয়ে গেল। ফাইজানের উত্তরটি যদি এমন হতো, তো আমি কি করব? আমি তো ডাক্তার নই, হলেও হয়তো এতটা অবাক হতো না ফরিদ। মনে মনে দুটো গালি দিয়ে নিজের কাজে চলে যেত। কিন্তু এমন কিছুই হলো না। এদিকে কেতাব চৌধুরী পায়ের উপর পা তুলে রাশভারী শ্লেষা জড়িত স্বরে শুধালেন, যে মানুষের নিজের পদের মূল্য নাই, সে পদ পাবার যোগ্যও না। ফাইজান মৃদু হাসলো। কথাটা তাকে ইঙ্গিত করেই করা হয়েছে। ফাইজান ধারালো স্বরে উত্তর দিল, সেটা না হয় মান্য ব্যক্তিরাই সিদ্ধান্ত নিক। 10 মিনিটের অন্তরে প্রেসের শত ক্যামেরার মাইকের সামনে প্রার্থীদের নাম ডিক্লিয়ারেশন শুরু হলো। পঞ্চগড় 1, পঞ্চগড় 2, একে একে সকলের নাম উচ্চারণ করা শুরু হলো। নিজ জেলার নাম আসতেই কেতাব চৌধুরী যেন একটু নড়ে চড়ে বসলেন, একটু ঝুঁকে এলেন যেন তার নামটি শুনতে পারেন। কিন্তু সব মিথ্যে করে দ্বিতীয়বারের মতো আসন 3-এর প্রার্থী হলো ফাইজান ইকবাল। নিজের নাম শোনা মাত্র পোড়া ঠোঁটে বিজয়ী হাসি উন্মোচিত হলো। এক মুহূর্ত বসল না সে, উঠে দাঁড়ালো সে। কেতাব চৌধুরী তার হার যেন সইতে পারল না, অনেকটা ফাইজানকে ধাক্কা দিয়ে এসে বেরিয়ে গেল। ফাইজান বুঝলো বুড়ো ঘোড়া আবার খেপেছে। পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক MA ভূঁইয়ার কাছে গেল ফাইজান। বাবার আন্তরিক বন্ধু থাকার বদৌলতে তিনি ফাইজানকে দেখলেই মিষ্টি হাসি দিয়ে কুশল বিনিময় করলো। কংগ্রাচুলেশন ইয়াং ম্যান, দ্বিতীয়বারের মতো সংসদ আসন পাচ্ছ। থ্যাংক ইউ স্যার। আপনাকে ছাড়া তো আর সম্ভব হতো না। নো, আসলে এবার ইয়ং মানুষদেরই আমরা ফর্মে আনতে চাচ্ছি। ইউ আর ভেরি ক্যাপেবল, তাই তোমাকে বাঁচছে, এটাই স্বাভাবিক। যদি কেতাব পার্টির উপর বেশ ক্ষেপে আছে, বাট তারাও বুঝতে হবে
ওর যে ক্যান্ডিডেটগুলো আছে তারপর পার্টি রিস্ক নিবে না, তাই তোমার সিট কেউ নিচ্ছে না আগামী ভোট অবধি। ফাইজান শুধু মাথা নাড়ালো। ভূঁইয়া সাহেবের কথা শেষ হবার অপেক্ষা করছে শুধু। ভূঁইয়া সাহেব বললেন, কাল মিটিংয়ে থাকছো তো? স্যার বোধহয় আমি থাকতে পারবো না। ওয়াই? ভূঁইয়া সাহেবের কপালে ভাঁজ পড়ল। ফাইজান শান্ত স্বরে বলল, আমার ওয়াইফ হাসপাতালে স্যার, ও ইনজিওর্ড। কিভাবে? পুরো ডিটেলস আমিও জানি না, তবে এটা প্ল্যান মনে হচ্ছে, সো আই হ্যাভ টু গো। ফাইজান, আই নো তোমার স্ত্রী হসপিটালে, কিন্তু এই মিটিংয়ে না থাকলে একটা খারাপ ইমপ্রেশন পড়তে পারে। আই নো স্যার, বাট আই হ্যাভ টু গো নাও। ওয়েল, তুমি বুদ্ধিমান ছিলে, বুঝে শুনে আগাও। ফাইজান স্মিত হাসল। ভূঁইয়া সাহেব কি বুঝাতে চাইল বুঝতে বাকি রইল না তার, কিন্তু সে একটিবারের জন্য দাঁড়ালো না। দ্রুত পা চালিয়ে বেরিয়ে গেল। অফিস থেকে বের হয়েই গাড়িতে উঠল সে। ফরিদ গাড়িতেই অপেক্ষা করছিল। ফাইজান বসতেই সে গাড়িতে স্টার্ট দিল। পিচ ঢালা রাজপথ চিরে গাড়ি চলতে লাগলো 100 কিলোমিটার স্পিডে। রোদ এসে ভিল শ্যামমুখে। চশমার আড়ালে চোখ জোড়ায় অবর্ণনীয় অস্থিরতা যেন। গম্ভীর স্বরে শুধু বলল, আমার ডিটেলস চাই ফরিদ ভাই। পেয়ে যাবে। হুমায়রার জ্ঞান ফিরল যখন আকাশ তখন কালচে রঙে ঢাকা। ঝিরিঝিরি বর্ষার মাতাল ধ্বনি কানে আসছে। হাত বাঁধা বুকের সাথে, কাঁধে অসামান্য ব্যথা, যে ব্যথায় তার ফর্সা মুখখানা নীল হয়ে যাচ্ছে ক্রমশ। চোখ জোড়াও সাক্ষী দিচ্ছে যন্ত্রণার। ঘুমের ঔষধের রেশ এখনও কাটেনি। নিজের অবস্থান মস্তিষ্ক ধাতস্থ করতেই নাকে এলো বিশ্রী ফিনাইলের গন্ধ। নাক মুখ কুচকে হুমায়রা পাশ ফিরতেই চোখ বুজে থাকা পুরুষের দর্শন পেল। মানুষটি ঢাকা ছিল না, তাহলে এখানে কিভাবে? একটু নড়তে নিলেই ব্যথায় কুকিয়ে উঠল সে। সাথে সাথেই চোখ মেলল ফাইজান। ধীর স্বরে বলল, কিছু লাগবে? কয়টা বাজে? রাত 11টা। আশপাশ দেখে মোটেই মনে হয়নি এখন এত গভীর রাত। হুমায়রা একবার চাইল বাড়ির সিক্ত থাই গ্লাসের দিকে, মনে হচ্ছে কেবল সন্ধ্যার সূচনা। শাশুড়ির কথা মনে পড়তেই ফাইজানের দিকে চাইল, কিন্তু কিছু বলার পূর্বেই সে উত্তর দিল, মাকে বাড়ি পাঠিয়েছি, মানুষটা ক্লান্ত ছিল। আপনিও তো ক্লান্ত। মিথ্যে বলবো না, ক্লান্তি আছে, কিন্তু তার চেয়ে বেশি দুশ্চিন্তা হচ্ছিল। এখন দুশ্চিন্তাটা নেই, তাই ক্লান্তিটা গায়ে লাগছে না। আপনি আমার জন্যই ছুটে এসেছেন? ফাইজান উত্তর দিল না, শুধু হাসল নিঃশব্দে। সে নিজেও জানে না সে কেন এতটা জোরে গাড়ি হাঁকিয়ে এসেছে। সে নিজেও জানে না আজ সে তার স্বভাবের ব্যতিক্রম কাজ কেন করলো। কিন্তু ওই মুহূর্তে তার মস্তিষ্কে একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল। অদৃশ্য একটা ভয় তাকে কাবু করছিল, যা নিমেষেই হাওয়ায় মিলিয়ে গেল যখন হুমায়রা মেয়েটির শান্ত মুখশ্রী দেখল। নিজের এমন অদ্ভুত আচরণে সে হতবাক হলো, কোনো যুক্তি দাঁড় করাতে অক্ষম হলো। পর মুহূর্তে হুমায়রার পরিবার এবং মাকে যুক্তিরূপে দাঁড় করালো। ফাইজান উঠে দাঁড়ালো, একটু খুলে দিল পেটের পাশের জানালাটি। আর্দ্র বায়ু এসে ঝাঁপটে পড়ল তার শ্যাম মুখে। মিহিস্বরে শুধালো, আজ আপনাকে স্যুপ খেতে বলেছে, আমি আনিয়ে রেখেছি। আমার ওই পানি ভালো লাগে না। তারপর হুমায়রা অস্থির স্বরে বলল, আপনি উত্তর দিলেন না? যদি বলি আমি আপনার জন্য এসেছি, বিশ্বাস করবেন? হুমায়রা দৃষ্টি নামিয়ে নিল। মিথ্যে বলবে না, তার বিশ্বাস হয়নি, কিন্তু অজানা শিহরণে হৃদয় কাঁপছে। ফাইজান হুমায়রার লজ্জা মিশ্রিত মুখশ্রী এক পলক দেখল, তারপর কাছে যেয়ে বসলো ঠিক তার পাশে। এলোমেলো অবিন্যস্ত চুলগুলো সযত্নে খোপায় বাঁধল সে। হুমায়রা তার দিকে চাইল বিমূঢ় দৃষ্টিতে। ফাইজান তখন মোলায়েম স্বরে বলল, আমি নিজেও জানি না কেন এসেছি, তবে আমার ভয় হচ্ছিল। হয়তো আপনার জন্যই ভয় হচ্ছিল। আপনি এত জটিল কেন বলুন তো? আমি বারবার আপনাকে বুঝতে যেও হতাশ হই। হুমায়রা নত দৃষ্টিতে কথাটা বলল। ফাইজান আলতো করে তাকে উষ্ণ গাল ছুলো, চুলে আলতো চুমু খেয়ে বলল, আমি জটিল নই হুমায়রা, হয়তো আমি অনুভূতি প্রকাশে খুব কাঁচা, কিন্তু খুব জটিল নই। তাই এই চিন্তা ছেড়ে খেয়ে নিন। দিন। আপনার ডান হাত বাঁধা, আমি খাইয়ে দিচ্ছি। হয়তো কেন কষ্ট করবেন? আপনি আমার স্ত্রী হুমায়রা, আপনার যত্ন করা আমার দায়িত্ব। যেমনটা আমি না চাইতেও আমাকে কফি করে খাওয়ান। ব্যতিক্রম ধর্মী ফাইজানকে আবিষ্কার করলো যেন হুমায়রা। মানুষটিকে সে সত্যিই বুঝে না। মাঝে মাঝে ভাবলেশীন, মাঝে মাঝে খুব যত্নশীল। কোনটা তার আসল রূপ?
সত্যি বুঝতে পারছে না হুমায়রা। চিন্তার পরতে আর্দ্র বাতাসে চোখ বুজে এলো হুমায়রার। কাঁধের ব্যথা কম লাগছে, এখন তীক্ষ্ণ ব্যথাটা হচ্ছে না। কখন যে ঘুমে তলিয়ে গেল টের পেল না। নিম্নচাপ, সাথে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ক্রমশ কমছে, সেই সাথে উত্তরীয়া শীতের প্রকোপ বাড়ছে। কম্বলের ওমের ভেতর হাত ঘষছে ইলহা। প্রকৃতি আজ আর্দ্র, মাটির ঘরে ঠান্ডা বেশি লাগে, মেঝেও মনে হয় ভিজে আছে। মোটা একটা শাল জড়িয়ে বের হলো ইলহা। কুয়াশার পরদে ভোরের আলোকেও তুচ্ছ লাগছে। এর মাঝেই বুটের শব্দ কানে এলো, সেই সাথে তীক্ষ্ণ স্বর। রাশাদ সাহেব বাড়ি আছেন? রাশাদ সাহেব। শাল পেঁচিয়ে বের হলো রাশাদ। সিভিল ড্রেসের অপরিচিত মানুষগুলোকে চিনতে কষ্ট হলো। সন্দিহান স্বরে শুধালো, সেটা আপনার ব্যাপার। আমাদের চিনবেন না, কিন্তু আমাদের কাছে আপনার বিরুদ্ধে রিপোর্ট এসেছে। ব্যবসায়ী আকিব শাহরিয়ারের একমাত্র মেয়েকে অর্থলোভে জিম্মি করে রেখেছেন। সত্যি কি? সামনে দাঁড়িয়ে থাকা অপরিচিত মানুষটির ভারী কিশোরে কপালে প্রগাঢ় ভাঁজ পড়ল রাশাদের। অবিলম্বে বলে উঠল, সকাল সকাল কি ফাজলামির কথা শুনছি আমি? আমি কাউকে কেন জিম্মা করতে যাব? স্বাভাবিক, অর্থলোভে। দেখুন রাশেদ সাহেব, আকিব শাহরিয়ারের মেয়ে ইলাহা শাহরিয়ার গত 1 মাসের উপরে লাপাত্তা। ওনার বান্ধবীর ফোন ট্রেস করা হয়েছে। শেষে উনি এখানের বাজারে একটি ফোন দিয়ে বান্ধবীর সাথে যোগাযোগ করেছেন। সেই ছেলেটাকে একটু দানা পানি দিতে আপনার নাম উগড়েছে। এও বলেছে ইলাহাকে আপনি এই বাড়ি আটকে রেখেছেন। কি অদ্ভুত না? আমি ওনাকে কোনো স্বার্থ ছাড়াই আটকে রেখেছি। স্বার্থ তো আছেই। তাহলে ওনার বাবাকে একবারও টাকার জন্য ফোন দেয়নি কেন? রাশাদের প্রশ্নে মানুষটি তাচ্ছিল্য ভরে হাসল, তারপর গম্ভীর স্বরে উত্তর দিলেন, কর্ণে মুঠোবন্দি হলে টাকা তো হেঁটে আসবে। বুঝি না মনে করেছেন? বড়লোকের মেয়েকে ভুলে ভালে ফুসলিয়ে বিয়ে করলে সব সম্পত্তি তো হাতের মুঠোয়। মুখ সামলে কথা বলুন। চোয়াল শক্ত করে কঠিন স্বরে বলল রাশাদ। তার সতর্কবাণী তোয়াক্কা না করেই একটা ওয়ারেন্ট লেটার দেখিয়ে সামনের মানুষটি বলল, আমাদের কাছে চার্জ ওয়ারেন্ট আছে। আমরা আপনার ঘর চার্জ করতে চাই। যদি ইলাহা ম্যাডাম এখানে না থাকে তাহলে তো আপনার বিরুদ্ধে সকল অভিযোগ খারিজ হয়ে যাবে। কিন্তু যদি তাকে পাওয়া যায় তবে আপনার বিরুদ্ধে হিউম্যান ট্রাফিংয়ের কেসও হতে পারে। এর মাঝেই ঘরের প্রতিটি প্রাণ ঘুম থেকে উঠে গিয়েছে। শামসুমিয়া মোটা শাল পেঁচিয়ে কানটুপি লাগিয়ে বেরিয়ে এলেন। প্রবীণ মস্তিষ্ক ধারণ করতে পারল না ঘটনাটি। অবাক কণ্ঠে নাতিকে শুধালেন, ওনারা কারা রাশাদ? রাশাদকে উত্তর দেবার সুযোগ না দিয়েই সামনের মানুষটি বলে উঠল, চাচা, আমরা ডাইগঞ্জ থানা থেকে এসেছি। আমার নাম মিনহাজ। এখানে এসেছি একটা বিশেষ চার্জে। ইলহাস শাহরিয়ার নামের একজন নিখোঁজ। তার বাবা মা তাকে হন্যে হয়ে খুঁজছেন। মেয়েটি একজন ব্রাইট ডক্টর। আশঙ্কা করা হচ্ছে আপনার নাতি তাকে এখানে লুকিয়ে রেখেছেন। এগুলান কিতা কইতেছে রাশাদ? উত্তেজিত হলেন শামসুমিয়া। তার পেছনে হতবম্ব স্ত্রী এগিয়ে এলেন। রাশাদের দিকে চেয়ে রইলেন উত্তরের অপেক্ষায়। কাউসার মাফলার পেঁচিয়ে বের হলো। পুলিশের ভীতি এখনও কাটেনি তার, তাই একটু পেছনেই থাকলো সে। রাশাদ দাদার পানে চেয়ে অধৈর্য হয়ে বলল, আমি কিছু করি নাই দাদা, আমি সত্যি কিছু করি নাই। কিন্তু লাভ হলো না। প্রতিটি ঘরে ঢুকে পড়ল লোক। তন্ন তন্ন করে খুঁজলো প্রতিটি কোণ, কিন্তু ইলহাকে পেল না কোথাও। ফলে মিনহাসকে ইশারায় জানালো তারা। মিনহাসের শান্ত মেজাজ বিগড়ালো সাথে সাথেই। উগ্র স্বরে বলল, ওকে জিপে তোলো, নিশ্চয়ই কোথাও পাচার করেছে। আমি কিছু করিনি, আপনারা বিনা দোষে আমাকে ধরতে পারেন না। কিন্তু সশস্ত্র মানুষগুলোর জোরের সামনে পারল না সে। তার ঘাড় চেপে টানা হ্যাচড়া করে তাকে জিপে তোলার জন্য উদ্গ্রীব হলো তারা। শামসুমিয়া নাতিকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু অক্ষম হলেন। তাগড়া পুলিশের ধাক্কায় মাটিতে পড়ে গেলেন। এমন উদ্ধত আচরণ সহ্য হলো না রাশাদের। তাকে পাকড়াও করা পুলিশটিকে ধাক্কা দিয়েই সে দাদার কাছে গেল, তাকে মাটি থেকে উঠালো। শামসুমিয়া আত্র চোখে শুধালেন, রাশাদ, তুই কারে লইয়া আইসুস ভাই? তোরে কেমনে ফাঁসাইয়া দিল? কথাটা কানে যেতেই মিনহাস রাশাদের মাথার চুল মুঠোবন্দি করে তাকে দাঁড় করালো। কই আছে মেয়েটা? শিওরে বাচ্চা, সত্যি করে বল, নয়তো বুঝতে পারছিস না কি হবে তোর সাথে। ওনাকে ছেড়ে দিন, ওনার কোনো দোষ নেই।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। গাছের ঝোপের আড়ালে লুকিয়ে থাকা ইলহা এত সময় সবটা দেখলো। বাবাকে চিনতে তার বাকি নেই, বাবা পারে না এমন কিছুই নেই। আদিবার ফোন সে ট্র্যাক করেছে নিশ্চয়ই, সেখান থেকেই তার ঠিকানা খুঁজে বের করেছেন। এখন নিজের সম্মান রক্ষার্থে সব দোষ এই নির্দোষ মানুষটির ঘাড়ে চাপানোর ফোন দিয়ে এঁটেছে সে। যে মানুষটি তাকে আশ্রয় দিয়েছে, সুরক্ষা দিয়েছে, তাকে এভাবে অপমানিত হতে দেখতে ইচ্ছে হলো না ইলহার। তাই কঠিন সিদ্ধান্ত নিল সে। মন্থর পায়ে এগিয়ে গেল উঠানে। তার জন্য রাশাদ কেন অপদস্থ হবে? ইলহাকে দেখতেই রাশাদকে ছেড়ে দিল মিনহাস। ইলহা নির্ভীক স্বরে বলল, আমাকে কেউ জিম্মি করে রাখেনি, আমি এখানে নিজ ইচ্ছায় ছিলাম। আশা করি এবার আপনাদের কোনো সমস্যা নেই। তা বললে তো হবে না ম্যাডাম, ওনাকে জিপে তোলো। ওনার বাবাকে জানাও মেয়ে পাওয়া গেছে, আর এই রাশাদকে জিপে তোলো। আশ্চর্য, আমি তো বলছি উনি কিছু করেননি। আপনি কেন শুনছেন না অফিসার? আপনার বাবার মত তো অন্যটা বলছে। মিনহাসের কথা মুখ থেকে কেড়েই উত্তর দিল ইলহা, কিন্তু বাবার মতে কি যায় আসে? আমি একজন প্রাপ্তবয়স্ক নারী, আমার ইচ্ছে ছিল না বিয়েতে, তাই নিজ ইচ্ছাতে আমি পালিয়েছি। প্রেমিকের সাথে? রাশাদ সাহেব আমার প্রেমিক নন। হাসালেন ম্যাডাম, একজন পুরুষের সাথে অহেতুক আপনি পালিয়ে আসবেন, তার বাড়ি থাকবেন কোনো সম্পর্ক ছাড়া? এবার ভাষা হারা হলো ইলহা। সত্যি তো, সে কোনো মানুষের সাথে সম্পর্কহীন এতগুলো দিন কেন ছিল? কেন এই মানুষটিকে সে এতটা ভরসা করেছে? সত্যি কি তাদের মাঝে কোনো সম্পর্ক নেই? ইলহা যুক্তিবাদী মেয়ে, তাই অহেতুক আবেগপ্রবণ না হয়ে সে উত্তর দিল, সে আমার বন্ধু। কিন্তু এই বন্ধু যে কখন পিঠে ছুরি বসাবে সেটা আপনি কি জানেন? দেখুন ম্যাডাম, আপনি গাড়িতে উঠুন, আপনার বাবা অপেক্ষা করছে, আর এই লম্পটটাকে আমাদের হ্যান্ডেল করতে দিন। উনি লম্পট নন। কিন্তু ইলহার আহাজারি শুনল না। টেনে হিচড়ে তাকে এবং রাশাদকে তুলল চিপে। শামসু মিয়া নাতিকে বাঁচাতে ছুটলেন, কিন্তু বৃদ্ধের সেই কাতর স্বর যেন কানেও গেল না তাদের। সজোরে জিভ হাঁকিয়ে ছুটল তারা। শামসু মিয়া হাঁটু ভেঙে বসে রইলেন সেই পথেই। হুমায়রার যত্নে কোনো কমতি রইল না। সে ফায়জানের সাথেই থাকছে এবং তার যত্নে ত্রুটি রাখছে না রসকসহীন দাম্ভিক মানুষটি, বরং তাকে বাথরুমে যেতেও সে সহায়তা করছে। তার জন্য যে আলাদা ঘর তৈরি হয়েছে সেটা এখন মানবশূন্য। হুমায়রা প্রথম প্রথম বেশ বিব্রত এবং জড়তা প্রকাশ করত। লজ্জা মিশানো স্বরে বলল, মাকে একটু ডেকে দেন না। ফাইজান তখন বিকারহীন স্বরে উত্তর দেয়, আমি আপনার স্বামী হুমায়রা, আমাদের মাঝে কোনো লুকোচুরি কিন্তু নেই। আইন বা শরীয়ত মোতাবেক আমি আপনি সবটুকুই আমার অধিকারস্থ, তাই মা বাবা আমাদের মাঝে কিন্তু পার্থক্য নেই। আছে, আপনি আমাকে শুধুই নাম কামাতে বিয়ে করেছেন। সেটা কেন মনে হয়েছে? এটাই স্বাভাবিক নয় কি? আমি কিন্তু পড়াশোনা জানি, পত্রিকাও পড়তে জানি। ফাইজান কঠিন দৃষ্টিতে চেয়ে রইল কিছু সময়। তারপর কোনো বাক্যবিহীন হুমায়রাকে কোলে তুলে বাথরুম অব্দি নিয়ে গেল। জামার নিচে হাত দিয়ে তার পাজামার ফিতেটি ঢিলে করে বলল, আমাকে ডাকবেন, আমি বাইরে আছি। আর সব সময় মাকে ডাকবেন না, কারণ তার মতে আমাদের সম্পর্কটা স্বাভাবিক। ফাইজানের এই রাগের কারণ ভেবে পেল না হুমায়রা। সে তো ভুল বলেনি। ফাইজানের কাজগুলোই তো তার মনে সন্দেহের জন্ম দেয়। শুধু তাই নয়, সেদিন জুতো পেঁচাতে যেই সেই সংবাদের পৃষ্ঠাটি হাতে পড়েছিল, ফলে আমানকে দেখানোর জন্য ফাইজানের কাজগুলোর স্মৃতি আবার জীবন্ত হলো। ফাইজান তাকে কেন বিয়ে করেছেন এই প্রশ্নটি তিক্ত বিষের মতো লাগে অষ্টাদশীর। এদিকে শরীফা কোনো কমতি রাখলো না নিজ পুত্রবধূর যত্নে। নিয়ম করে ঔষধ খাওয়ানো, ব্যায়াম করানো এইসব নিজ তদারকিতেই করছেন। সে সুবাদে ফাইজানের ঘরের ভেতরের ছোট্ট ঘরের নকশা বদলানো রূপ তার নজরে পড়ল। প্রশ্ন ছুড়লেন ছেলে বউকে, কি রে ফাইজান, তোর কাজের ঘরে খাট কেন? হুমায়রার জন্য করা মা। আলাদা খাট কেন? সন্দিহান স্বরে শুধালেন তিনি। ফাইজান বিনা ভনিতায় উত্তর দিল, তোমার বৌমার যাতে সমস্যা না হয় সেজন্য করা। কি সমস্যা হবে? আমার সাথে ঝগড়া হলে যেন তোমার ঘরে না যেতে হয়, অথবা আমাকে চিনেও যাতে না ঘুমাতে হয়। তুই ঝগড়া করবি কেন? আমি ঝগড়া করি না মা, তোমার বৌমাই আমার স্বভাবে বিরক্ত। ফাইজানের এমন নির্লজ্জ উত্তরে ভীষণ খায় হুমায়রা। ফলে পরিস্থিতি সামলাতে বলে ওঠে, না মা, আসলে আমিই বলেছি, পড়তে পড়তে ঘুম আসে আমার,
তাই আর কি। আর পরীক্ষার সময় যেন আলাদা করে পড়তে পারি। শরীফা বেগম না চাইতেই বিশ্বাস করলেন। এর মাঝেই তার মনে পড়ল আতিয়া খাতুনের কথা। ফোনটা এগিয়ে বললেন, তোমার দাদি ফোন করেছিল, নাও কথা বলো। দাদির কথা শুনতেই উৎফুল্ল হলো মন। সাথে সাথেই নাম্বার বসালো। দুবারের মাথায় ফোন ধরলেন আতিয়া খাতুন। কান্না মিশ্রিত স্বরে বললেন, বুবুরে, রাশিদদারে পুলিশ ধরি লইয়ে গেছে। উৎকণ্ঠিত ছটফট করতে কিশোরীকে নিয়ে পুলিশ স্টেশনে এসেছে ফাইজান। রাশাদুল ইসলামের কথা শুধাতেই কনস্টেবল জেলের দিকে চিহ্নিত করলো। মারতে মারতে রাশাদকে জখমি করে দেওয়া হয়েছে। স্বীকারোক্তি নেবার নামে ইচ্ছে মতো মারা হয়েছে। মুখের খানিকটা ফুলে গেছে, চোখ খুলতে পারছে না। এক চোখ ফুলে গেছে, ঠোঁটে কালচে দাগ। শরীরের প্রতিটি রন্ধ্রে অসহনীয় ব্যথা। হাঁটছেও খড়িয়ে। বোনকে দেখেই অধৈর্য হলো সে। এত সময়ের ব্যথাটা উপলব্ধি না করলেও বোনের হাতে কালো বেল্টটি দেখেই চিন্তিত স্বরে শুধালো, তোর হাতে কি হয়েছে? ওরা তোমায় এইভাবে কেন মেরেছে ভাইজান? তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? আমার কিচ্ছু হয়নি পাগলি। আসলে আমাদের হাত তো বাঁধা, আইন তো অন্ধ, শুধু টাকাই তাকে পথ দেখায়। ভাইজানের কথায় হু হু করে কেঁদে উঠল সে। দেখা করার সময়টি ছিল স্বল্প। সময় শেষ হতেই কিশোরী অসহায় হয়ে পড়ল। ফলে সাহায্য চাইল অপছন্দের মানুষটির কাছে। আমার ভাইজানকে বাঁচান, ওরা ওকে মেরে ফেলবে, ওকে দয়া করে বাঁচান। ফাইজান নিষ্পলক নয়নে তাকিয়ে রইল কিশোরীর অশ্রুস্নাত মুখটির দিকে। মেয়েটি কাঁদছে, তার মুখখানা শুকনো লাগছে। ফাইজানের শুধাতে মন চাইল, কেন? আপনার ভাইজানকে বাঁচিয়ে আমার লাভ কি? আপনার মতে আমি তো শুধু নাম কামানোর জন্য বিয়ে করেছি। কিন্তু প্রশ্নটা করা হলো না। ফাইজান থমথমে স্বরে বলল, যদি আপনার ভাইজান নির্দোষ হয় তবে তাকে অহেতুক জেলে পৌঁছতে হবে না, কিন্তু মাথায় রাখবেন এখানে আমার ক্যারিয়ার জড়িত। আশা রাখছি তাতে আঁচ লাগবে না। সামনে ইলেকশন, এর মাঝে এই কেস কাচারি ব্যাপারটি খুবই ক্ষতিকারক ফাইজানের জন্য। কিন্তু হুমায়রার এই কাতর নিবেদন উপেক্ষা করতে পারল না সে। সরাসরি মিনহাজের কেবিনে প্রবেশ করলো। চেয়ারে বসতে বসতে বলল, আমার সম্বন্ধীকে কেন ধরে আনা হয়েছে জানতে পারি? ফাইজানকে প্রথমেই চিনে নিল মিনহাজ। 2-3 বার তার সুরক্ষার কাজ করেছে সে। অনুগত স্বরে বলল, স্যার, মেয়ে পাচার কেস, অর্থলোভী জিম্বি, বিষয়টা জটিল। উনি স্বীকার করলে হয়তো এভাবে মারতাম না। কিন্তু মেয়ে বলছে সে স্বেচ্ছায় পালিয়েছে। কিন্তু রিপোর্ট তো বলছে না স্যার। কোথায় জবানবন্দি? কেন, হস্তশ্রী তো আছেই। কারণ অন্তত 50 জনের বেশি মানুষ সাক্ষী দেবে যে মেয়েটাই বলেছে রাশাদ সাহেবের এখানে কোনো দোষ নেই। এবার একটু দমল মিনহাজ। আমতা আমতা করে বলল, স্যার, আকিব শহরের মেয়েকে নিয়ে পালিয়েছেন। তার উপরে জনাব তৌফিক আহমেদের হবু পুত্রবধূ চাপ আছে। ফাইজান হাসলো তার ছেলের হাসি। একটা ফোন এগিয়ে বলল, কথা বলুন। কথা বলেই মিনহাজের মুখ আরও শুকিয়ে গেল। ফাইজান তখন একটা 50,000-এর বান্ডিল ছুঁড়ে বলল, যদি টাকাই আপনাকে প্রেশার দেয় তবে সেই প্রেশার আমিও দিচ্ছি। এখনই আমার সম্বন্ধীকে ছাড়ার ব্যবস্থা করেন, আর ওই মেয়েকে এখনই আনানোর ব্যবস্থা করুন। আমিও শুনতে চাই তার জবানবন্দি। মিনহাজের মুখ রক্তশূন্য হলো। সামনের ব্যক্তিটির ক্ষুরোধার দৃষ্টিতে গলা শুকিয়ে এলো যেন। এত শান্ত মুখবিবরের মানুষের এতটা শানিত দৃষ্টি অন্তরে ভয়ের সঞ্চার করলো যেন। মিনহাজ ইনিয়ে বিনিয়ে বলল, আমি জানতাম না স্যার উনি আপনার আত্মীয়। মিনহাজের এমন কথায় মস্তিষ্কের নিউরনগুলো যেন উত্তেজিত হলো ফাইজানের। চোয়াল শক্ত হলো। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল সে। থমথমে স্বরে শুধালো, আপনাকে এই পজিশনে বসিয়েছে কে? মস্তিষ্কে তো পচা আবর্জনা ব্যতীত কিছুই দেখছি না, তাও দুর্গন্ধযুক্ত আবর্জনা, যাতে সারও দেওয়া যায় না। ফাইজানের এমন উক্তিতে মিনহাজ তাদের দাঁত পিষল, কিন্তু উত্তর দেবার ভাষ্য হারালো। ফাইজান গাম্ভীর্য অটুট রেখেই বলল, আমার সমস্যা এখানে নয় আপনি আমার আত্মীয়কে ধরে এনেছেন। আমার সমস্যা আপনি একজন নির্দোষ মানুষকে অহেতুক মিথ্যা কেসে জড়াচ্ছেন। স্যার, আকিব স্যার কেস ফাইল করেছেন, আমাদের হাত বাঁধা। পুলিশ হিসেবে আপনার সেখানে কি তদন্ত করা উচিত ছিল না? তার মেয়ে তো বারবার বলছিল সে স্বেচ্ছায় পালিয়েছে। এখানেও সমস্যা রয়েছে। আকিব স্যারের ভাষ্য, তার অর্থ হাতিয়ে নেবার উদ্দেশ্যে রাশেদ সাহেব তার মেয়েকে ফাঁসিয়েছে। মেয়েটার বয়স 24। আপনি আমাকে বোকা ভাবছেন নাকি? আমার সম্বন্ধে একটা 24 বছরের মেয়েকে ফাঁসাবে, অথচ এই 1.5 মাসে মেয়েটার সম্পূর্ণ ভরণ পোষণ সে করেছে।
ফাইজানের শক্ত কথায় মিনহাস চুপ করে গেল। তার কাছে উত্তর নেই। মিনমিন করে বলল, আমার চাকরির ব্যাপার স্যার। তৌফিক স্যারের প্রেশার ছিল খুব। আমি কথা দিচ্ছি আমরা তাকে আর টর্চার করব না। তবে স্যার, যতক্ষণ এই কেস সে উঠিয়ে না নেবে, বেল ছাড়া তাকে ছাড়া সম্ভব নয়। আপনার ফ্যাক্সটা একটু চেক করুন, দেখবেন বেল রেটার অলরেডি সেখানে আছে। মিনহাস ফ্যাক্স করতেই বিলের কাগজ পেল। এখন কোনোভাবেই রাশাদকে আটকে রাখা সম্ভব নয়। মিনহাস তার জুনিয়রকে আদেশ দিল যেন রাশাদকে ছেড়ে দেওয়া হয়। ফাইজান উঠে দাঁড়ালো, পকেটে হাতখানা ঢুকিয়ে থমথমে স্বরে বলল, আমি একটা ডায়েরি লেখাবো, কোথায় যেতে হবে? জি স্যার। বললাম কমপ্লেইন। জিডি কোথায় ফাইল হয়? বাইরে স্যার। ধন্যবাদ। আর এই টাকাটা রাখুন, মিষ্টি কিনে খাবেন। বলেই বেরিয়ে পড়ল সে। টাকার বান্ডেলটা সেখানেই পড়ে রইল। ফরিদ বাহিরেই অপেক্ষা করছিল। নির্লিপ্ত স্বরে বলল, রাশাদ সাহেবকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করো, আমি একটা কাজ করে আসছি। ফাইজান, কিছু বলবে? বাসা থেকে রওনা দেবার সময় থেকে ফরিদ উসখুস করছে, কিন্তু ফাইজানকে কথাটা বলার সুযোগ পাচ্ছে না। এখন সুযোগ হাতছাড়া করলো না। শুষ্ক ঠোঁট জিভ দিয়ে ভিজিয়ে বলল, তুমি কি চিন্তা করছো? মানে এখন বাসায় গেলেই তো হয়। আগে ইলহা শাহরিয়ার এবং আকিব শাহরিয়ারের বিরুদ্ধে কমপ্লেনটা করে আসি। তুমি একটু বাড়াবাড়ি করছো না? ফরিদের প্রশ্নে কপালে প্রগাঢ় ভাঁজ পড়ল ফাইজানের। কপট অবাক স্বরে শুধালো, সেটা কেন মনে হলো? তৌফিক আহমেদের পার্টির যুগ্ম সম্পাদকের একজন। গত 2 সেশন যাবৎ বিমান প্রতিমন্ত্রী সে। কেতাব চৌধুরীর সাথে বেশ সাক্ষাৎ। দ্বিতীয়ত, তোমাকে এবারও মনোনয়নের টিকিট দেওয়ায় কিছু মানুষ কিন্তু অখুশি। এদিকে বিক্ষোভ জানাচ্ছে তারা। কেন শত্রু বাড়াচ্ছ? তুমি তো এতটা উগ্র মেজাজের নও। তোমার এই রাজনৈতিক জীবন তিলে তিলে গড়া। তাসের ঘরের মতন ভেঙে ফেলতে চাচ্ছ কেন? ফরিদ ভাই, আমি কিছু না ভেবে আগাই না, কিন্তু আমার পেছনে কি কি ষড়যন্ত্র হচ্ছে খুব ভালো করে জানা আমার। তাহলে কেন করছো এগুলো? ফাইজান উত্তর দিল না। একবার শুধু বাহিরে রাখা নিজের গাড়ির পানে চাইল। ফরিদ তার দৃষ্টি অনুসরণ করলো, বিড়বিড়িয়ে বলল, তুমি কি বদলে যাচ্ছ ফাইজান? ফাইজান ছোট্ট একটি নিঃশ্বাস গোপন করলো, শক্ত গলায় বলল, আমি না ভেবে কাজ করি না। তুমি রাশাদ সাহেবকে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করো। সে এক মুহূর্ত অপেক্ষা করল না। ইলহা এবং আকিব শাহরিয়ারের বিরুদ্ধে রিপোর্ট লেখালো। ফরিদ তত সময়ে রাশাদকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলো। যেভাবে ক্ষতবিক্ষত করেছে, ইন্টারনাল ড্যামেজ হবার সমূহ সম্ভাবনা রয়েছে। লৌহ দরজা খুলে দিতেই চোখ খুলে চাইল রাশাদ। সারা দেহে অসহনীয় ব্যথা, রক্তের ছিটে জমে কালচে হয়ে আছে। পাঁজরের হাড়ের দিকে লাল দাগ প্রমাণ দিচ্ছে তার উপর হওয়া অন্যায়ের। পিঠ ক্ষতবিক্ষত হয়ে আছে, ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে এই চিট থেকে। ফরিদ নিজেই ভেতরে প্রবেশ করলো। তাকে ভর দিয়েই উঠে দাঁড়ালো রাশাদ। ক্লান্ত স্বরে শুধালো, বাড়ি যাচ্ছি। হ্যাঁ। ফরিদের উত্তরে মৃদু হাসল সে। অবশেষে তবে মুক্তি পেল। কিন্তু ইলহার চিন্তা মস্তিষ্ক থেকে সরল না। মেয়েটি কি ভালো আছে? বাবা কি অত্যাচার করছে তার প্রতি? জানা হবে কি এই প্রশ্নের উত্তর? নাকি তাদের যাত্রার এখনই ভিন্ন? আদৌ দেখা হবে কি? ফাইজান কাজ সেরে গাড়িতে বসলো। হঠাৎ মনে পড়লো তার বউকে সে গাড়িতে বসতে বলেছিল। পাশে তাকাতেই গ্লাসে মাথা ঠেকানো হুমায়রার ঘুমন্ত মুখশ্রী পরিলক্ষিত হলো। চোখের কাজটা এখনও সিক্ত, কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়েছে হয়তো। ফাইজান এক মুহূর্ত সময় নিল নিজের বউকে দেখতে। মেয়েটির তৈল চিপচিপে মুখখানা অপরূপ লাগছে। সে আজ যে কাজ করছে, এতে তার পেশাগত জীবনে বিশাল ঝড় আসতে পারে। কেস কাচারি, অন্তর্দ্বন্দ্বে তার নির্বাচনে খারাপ একটা প্রভাব পড়তে পারে। ফরিদ ভাইয়ের চিন্তা অহেতুক নয়, বরং চিন্তাটা যথার্থ। সে আজ অনেক পাগলামি করেছে, যা অন্য সময় হলে করতো না, কিন্তু আজ করেছে শুধুমাত্র এই পাশের ঘুমন্ত কিশোরীর জন্য। অহেতুক কারণে তার কান্নাসিক্ত মুখখানা ভালো লাগছিল না। তার থেকেও অবাক করেছে যখন মেয়েটি তার সকল সম্মান আত্মহুতি দিয়ে তার কাছে সাহায্য চেয়েছে। সে তাকে ফিরিয়ে দিতেই পারত, কিন্তু অসার হৃদয়টা চাইল না। নিজের এমন কাজ নিজেকেই অবাক করছে। মেয়েটির হাত খুবই অযত্নে রাখা। তার বেখেয়ালিপনায় কপাল কুঁচকালো ফাইজান। মাথাটা সোজা করতেই হুমায়রা চমকে উঠল। ফাল ফেলিয়ে তাকিয়ে রইল ফাইজানের পানে।
প্রথম বাক্য যা বের হলো, ভাইজান কোথায়? ফাইজান তার থেকে সরল না। একটা মোটা শাল তার গায়ে জড়িয়ে বলল, ফরিদ ভাই তাকে হাসপাতালে নিয়ে গেছে। কেন? বিকারহীন স্বরে ফাইজান উত্তর দিল, এত ব্যস্ত হবার কিছু হয়নি, তাকে যেভাবে মেরেছে সেটা ট্রিটমেন্ট দরকার, তাই। আমি যাব। আপনি এখন বাসায় যাবেন, সকালে গড়িয়ে এখন দুপুর, ওষুধ আছে আপনার। কিন্তু আমি কথা দিচ্ছি, আপনার ভাইজান সুস্থ হওয়া অবধি আপনার চোখের সামনেই থাকবে। ওরা আর ওকে ধরবে না তো? মেয়েটির কাতর স্বরে কিছু একটা ছিল। ফাইজান মৃদু হেসে উত্তর দিল, হুম, না। আচ্ছা, একটা প্রশ্ন করি। কি? যদি আমার কখনো কিছু হয়, আপনি আমার জন্য এভাবে চিন্তা করবেন? হুমায়রা ফাইজানের মুখপানে চেয়ে রইল। সে প্রশ্নটি খুব ধীরে সুস্থে হুমায়রাকে করল। তার নিখাদ নির্নিমেষ দৃষ্টি এখনো হুমায়রাতেই আবদ্ধ। হুমায়রা চট করে উত্তর দিতে পারছে না। মানুষটি সেটা জানে, বিধায়ের দৃষ্টি সরাচ্ছেও না। এমনভাবে অপেক্ষা করছে যেন এই উত্তরের উপর অনেক কিছু নির্ভরশীল। হুমায়রা পাল্টা প্রশ্ন করল, এমন অহেতুক প্রশ্ন কেন? ইচ্ছে হলো। হুমায়রা বেশ কিছুক্ষণ চুপ রইল। ফাইজান ততটা সময় তার পানেই চেয়েছিল। অতঃপর মৃদু হেসে বলল, ভাবলাম আপনি নিঃসন্দেহে হ্যাঁ বলবেন, কিন্তু আশাহত হলাম। আপনার জন্য আমি আমার পেশা বাজি রেখেছি, এইটুকু তো প্রাপ্য ছিল আমার। হুমায়রার নিষ্পাপ স্বীকারোক্তি। আমি অভিনয় জানি না, মিথ্যে বলা আমাকে ভাইজান শেখায়নি, তাই হ্যাঁ বলতে পারছি না, আবার নাটাও বলতে দ্বিধা হচ্ছে। ফাইজানের হাসি কি প্রসারিত হলো। সে আর কথা বাড়ালো না। গাড়ি চালককে বলল, বাড়ি চলো। শৈত্য প্রবাহের সাথে সাথে শীতের প্রকোপ গাঢ় হচ্ছে। গ্রামের দিকটায় যেন একটু বেশি শীত। শামসুমিয়া আরিকিনের গায়ে হাত ছেঁকছেন। শরীরটা ভালো নেই। সকালে রাশাদকে নিয়ে যাওয়ার পর একেবারে শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন। স্ত্রী যখন তার ছাড়া পাবার খবর জানালো, তখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন। খাওয়া দাওয়া করলেন। এখন একটু উঠে বসেছেন, কিন্তু প্রবীণ হারে শীত মানিয়ে নেবার ক্ষমতা নেই। মনটা রাশাদকে দেখতে আনচান করছে। আব্বা ঘুমাইছেন? আও কিছু কইবা কি? কাউসার বসলো ঠিক তার বিপরীতে। হাত ঘষতে ঘষতে বলল, আব্বা, ভুলটা আপনার ছিল। রাশাদ কারো না কারো আনিছে, আপনি তারে কেন আশ্রয় দিলেন? শামসুমিয়ার মুখে ছলকালো রাজ্যের বিরক্তি। কড়া ধমকের সুরে বললেন, কি কইবার চাও তুমি? নাতি নাতি কইরা তো মাথায় তুলছেন ওরে। জীবনে আমারও সম্মান দিল না, অথচ কি একখান কাম করিল। স্যা স্যা স্যা, শেষ পর্যন্ত জেল। ভাগ্য ভালো আছিল, জামাই বাঁচাইছে। কিন্তু ভাইবা দেন তো, এই বাড়ি কি মাইয়াটার সম্মান থাকলো? স্যা স্যা স্যা, এবার আপনার কিছু করা উচিত আব্বা। রাশাইদ্দারে একটু জব্দ করা দরকার। নিজের হেডা ভাবতেছে ওই, এটি আপনার আর আমার মাথায় তোলারই ফল। এখন কি মুখ রাখলো সে? কাউসারের কথাগুলো শান্তচিত্তে শুনলেন শামসুমিয়া। কিছু সময় নীরব থেকে বললেন, একটা কথা কও কাউসার, কেন চুলিও নো? কন আব্বা? যে মানুষের নিজের তল ছেঁড়া তার অন্যর কাপড় ছিঁড়ায় হাস মানায় না। তুমি আমারে শেখাও না সম্মানের কথা। নিজে আমার কোনো কথা মুখ রাখিছো? এর আশাদ না থাকিলে পরে এইখানে আমি হারিকেনের তলে বসে থাকুম না। রাত হইছে, ঘুমাতে যাও। আর জামাই জামাই করছো, এই জামাই রাশাদের জন্যই তোমার মাইয়ারে বিয়া করিছে। যাও, এখন ঘুমাতে যাও। শামসুমিয়ার কথায় মুখ ভোঁতা হলো কাউসারের। সে মিয়ে যাওয়া মুখেই বেরিয়ে গেল ঘর থেকে। আজ আবহাওয়া বৈরী। সকাল থেকে ক্ষণে ক্ষণে মেঘ পতন হচ্ছে। মিনহাজের ঘরে নিস্তব্ধতা। আকিব শাহরিয়ার গম্ভীর মুখে বসে রয়েছেন। তার বিরুদ্ধে কেস করেছে ফাইজান, সেজন্য তাকে এখানে আসতে বাধ্য হতে হয়েছে। সেই সাথে তার উকিলও রয়েছে, কিন্তু তার ঠিক বিপরীতে বিকারহীনভাবে বসে রয়েছে ফাইজান। দৃষ্টি শান্ত, স্থির চাহনি নিবদ্ধ আকিব শাহরিয়ারের মাঝে বসে থাকা মেয়েটির দিকে। শ্যাম শুষ্ক মুখের কালচে দাগ, শুষ্ক ঠোঁট ফুলে আছে, চোখের নিচে হালকা ফোলা ভাব। বিনিদ্র রাত তার সাক্ষী যেন। উস্কো খুস্কো চুল, উদাসীন প্রাণহীন চোখ জোড়া এক দৃষ্টিতে চেয়ে রয়েছে মাটিতে। আকিব শাহরিয়ারের মাঝে পাথরের ন্যায় বসে আছে ইলহাম।
ফরিদের সাহায্যে সতর্কতার সহিত ধরে আনা হয়েছে রাশাদকে। এলহাকে দেখতে বুকখানা অস্থির হয়ে উঠল, যেন তার রক্ত শূন্য ফোলা ঠোঁটের দিকে নজর যেতেই রক্তশিরা ফুলে উঠল। মিনহাস তখন সবিনয়ে শুধালো, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।